আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের আশেপাশে যারা আছেন, মানে যাদের কাছ থেকে তারেক রহমান বুদ্ধি পরামর্শ নেন আর কি, নেন কিনা জানি না, তাও যদি দিয়া থাকে আর কি, তো যারা তারেক রহমানকে ন্যারেটিভ বানাইতে সাহায্য করে, তারা তারেক রহমানকে আর তার দলকে একেবারে ডুবাইছে। আমরা 17 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। ক্ষমতা আসার আগে বিএনপি ব্যর্থ। কি ঘটেছে দেখেন, আওয়ামী লীগের যে পর্যায়ে যেতে লেগেছে 17 বছর, বিএনপির ওই পর্যায়ে যেতে লেগেছে 17 মাস। আমি কি বলতেছি সেটা কি বড় কথা, নাকি আপনি আমাকে নিয়ে যা ভাবতেছেন সেটা বড় কথা? কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যদি স্বৈরাচার হয়ে ওঠার বাসনা মনে ভিতর থাকে, তাহলে আমারও লন্ডনে হতে যেতে হতে পারে আপনাদের। তারেক জিয়ার বিরাট একটা রহস্য ফাঁস। এটা হচ্ছে এমন যে তারেক জিয়া যে ব্যর্থ হবেন, তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা 17 বছর আগেই ঠিক হয়ে গিয়েছিল। অগ্নিনেত্রী বলা হয়ে থাকে পাপি আপা, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, যারা বাড়িতে বাড়িতে গিয়ে জামাতের যে মহিলা টিমরা আছে তারা যদি আপনার মানে কোনো কাট দেয় অথবা কোনো কিছু করে, সম্ভবত তাদেরকে যেন বাইধা রাখা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং যুক্তরাষ্ট্র চায় আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। জামাত আসলে নারীদের আরো বেশি নিরাপত্তা হবে। তাতে মুসলিম বলতে পারি জামাত নিঃসন্দেহে একটা বর্তমানে ভালো সংগঠন। পুরুষরা যখন তাদের হেফাজতে চলবে তখন নারীরা এমনি সেফটি থাকবে। অবশেষে কিন্তু বিএনপির মির্জা আব্বাসের লোকজন এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে এবার বিএনপির মির্জা আব্বাস সে হাতে নাতে ধরা পড়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ক্ষমতা আসার আগে বিএনপি ব্যর্থ। কি ঘটেছে দেখেন, আওয়ামী লীগের যে পর্যায়ে যেতে লেগেছে 17 বছর, বিএনপির ওই পর্যায়ে যেতে লেগেছে 17 মাস। মানে 17 বছর জুলুম নির্যাতন করতে করতে, অত্যাচার করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের পতন চেয়েছে। এখানে একটা কথা বলে নিই যে আওয়ামী লীগ 2008 সালেও সুষ্ঠুভাবে নির্বাচিত হয়নি, 2014 সালে তো নাই, 18 সালে না, 24 সালেও না। কিন্তু আওয়ামী লীগের পতন বাংলাদেশের মানুষ গত 17 বছরে শুধু একবার চেয়েছে, সেটা হচ্ছে 2024-এ, আর চেয়েছে বলে পতন হয়েছে। এর আগে আওয়ামী লীগের পতন চেয়েছে, পতন বিএনপি কখনোই চায়নি, আওয়ামী লীগের পতন চেয়েছে জামাত। বিএনপি চেয়েছে আওয়ামী লীগ সেকেন্ড হোক, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হোক, নির্বাচনটা সুষ্ঠু হোক। বিএনপি চেয়েছে এটা, আওয়ামী লীগের পতন কিন্তু কেউ চায়নি। এই কথাটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এমনকি জামাতের এটা কল্পনা করার সুযোগ ছিল না যে বিএনপি যেখানে আওয়ামী লীগের পতন চায় না, বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে সেকেন্ড হোক। নির্বাচনে সেকেন্ড হওয়া, প্রধান বিরোধী দলে যাওয়া, এটা তার পতন হওয়া না। এবং আওয়ামী লীগের যে 5 বছর ওটা পূর্ণ করে যথাসময় নির্বাচন হোক, ওই নির্বাচনটা সুষ্ঠু হোক, এর চাইতে বেশি কোনো প্রত্যাশা বিএনপির কখনো ছিল না। এবং এটা তো মির্জা ফখরুল এখন বলছেন যে হাসিনা না গেলে ভালো হতো, নৌকা থাকলে গণতন্ত্র থাকতো। এবং বিএনপির এটা দলীয় আদর্শ যে সরকারের পতন তারা চায় না, তারা নিজেদেরকে উদার গণতান্ত্রিক দাবি করে, তারা চায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা অর্থ হচ্ছে বিএনপি কখনো আওয়ামী লীগের পতন চায়নি। হ্যাঁ, একটা পর্যায়ে এসে এমনকি 24-এর আন্দোলনেও বিএনপি এটা স্পষ্ট করে বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই। কারণ বিএনপি গণতান্ত্রিক দল, তারা তো এই মেট্রো রেল ভাঙচুর, তারা এই থানা পুড়িয়ে দেওয়া, পুলিশ হত্যা করা, কারাগার ভাঙা, এগুলো এটা তারা করতে পারে না। এই কারণেই হয়তো তারা বলেছিল যে আমরা এই আন্দোলনের সাথে নাই। 24-এর আন্দোলনের সাথে বিএনপি ছিল না। বিএনপি কর্মীরা ছিল অনেকে, বিএনপি পরিবার অনেকে ছিল, কিন্তু দল হিসাবে বিএনপি হাসিনার পতন বা হাসিনাকে এভাবে ধাওয়া করে বিদেশে পাঠিয়ে দিবে এটা ছিল না। তো এখানে বিএনপি হাসিনা পালানোর পর এক প্রকার ডিফেক্ট ক্ষমতায়, কারণ বাংলাদেশের টেম্পো স্ট্যান্ডগুলো, বাংলাদেশের দুর্নীতি সব আখড়াগুলো সব বিএনপির দখলে, থানার ওসিগুলো সব বিএনপির কথায় চলে। সেখানে এই 17 মাস প্রায় নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হতে 17 মাস, এই জন্য 17 মাসের হিসাব করছে। 17 মাস বিএনপি কার্যত ভিন্ন বিএনপি উপদেষ্টা আছে, ক্ষমতায় ভোগ করছে, রাষ্ট্র ক্ষমতায় থাকে, যেভাবে চিন্তা করে, যেভাবে নিশ্চিন্তে চাঁদাবাজি করে ওইভাবেই করেছে। এটা করার কারণে মানুষ বিএনপি পতন চায়, অথচ বিএনপি কিন্তু ক্ষমতা আসেনি। ডিফেক্ট ক্ষমতা বা কার্যত ক্ষমতা বা ক্ষমতা ভোগ করে, কিন্তু আসলে রাষ্ট্র ক্ষমতা তো বিএনপি না, ক্ষমতা তো ইউনূস। এই কারণে মানুষ বিএনপির পতন চাওয়া শুরু করেছে।
আর আওয়ামী লীগের পতন বিএনপি চাইনি, জামাত চাওয়ার সাহস করতো না, কিন্তু মনে মনে চাইতো। এরা চাইতো সুষ্ঠু নির্বাচন, আর জনগণ চাইনি, এটা সত্য কথা। জনগণ চাইলে জনগণ নানান সময় এভাবে মাঠে নেমে যেত। এমনকি জামাত নেতাদের যেভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, বিএনপি নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, নানান ইস্যুতে আন্দোলন দানাবদ্ধ, এবং জামাত চেষ্টা করেছিল আন্দোলন জমিয়ে, বিশাল আল্লামা সাঈদী ইস্যুতে, এমন হেফাজত ইস্যুতে নানানভাবে জামাত চেষ্টা করেছিল যে আন্দোলন জমিয়ে হাসিনার পতন ঘটিয়ে দিই, কিন্তু সাধারণ মানুষ সাড়া দেয়নি, এটা সত্য কথা। এখন কি কারণে সাড়া দেয়নি এটা আলাদা থিসিসের বিষয়, এটা বিএনপির ব্যর্থতা না জনগণ ভালো ছিল এটা তাদের বিষয়। বা হ্যাঁ, এটাও ঠিক যে একটা পর্যায়ে আপনার যদি আপনার পেটে টান না পড়লে আপনি রাস্তায় নামবেন না, খুব কম ক্ষেত্রে নামবেন। যেমন এখনো দেখবেন যে আগেই ভালো ছিলাম এই বয়ান যারা দেয় তারা আওয়ামী লীগ আমলে কোনো বিপদে পড়েনি, তারা ভালো ছিল বলে ভালো ছিলাম, কিন্তু সামগ্রিকভাবে দেশ মানুষ মানবতা তো ভালো ছিল না, ব্যক্তি হিসেবে তারা ভালো ছিল, এই কারণে তারা এটা বলে। হ্যাঁ, এটা হিউম্যান নেচার, ব্যক্তি ভালো থাকলে তার নিজের ভালোটাই দেখে বেশিরভাগ ক্ষেত্রে। যে কারণে হোক না কেন মানুষ, সাধারণ মানুষ আওয়ামী লীগের পতনের জন্য কখনো রাজপথে নামেনি, আর বিএনপি জামাত ওইভাবে পতনের জন্য নামেনি, তারা আন্দোলন করেছে। আর যদি ধরেও নি যে না বিএনপি জামাত হাসিনা পতন চেয়েছিল, বিএনপি জামাত চাইলেও সাধারণ জনগণ চায়নি, সাধারণ জনগণ রাস্তায় নামেনি। এবং আওয়ামী লীগ ধ্বংস হোক এটা এইভাবেও সিরিয়াসলি চাই না, আছে থাক। এবং অনেকেই মনে করতো যারা ভোট চুরি করেছে তা থেকেই তারপরও ভালো চলে, কারণ বিএনপির 2001 থেকে 2006 দুঃশাসন দেখে মানুষ, এবং চালাক, এটা হাসিনা চালাক ছিলেন। এবং দেখেন এটি সিস্টেম, কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি ফ্যাসিবাদ ধরে রাখতে চায়, তাহলে এটি সিস্টেম, এটি পদ্ধতি যে ফ্যাসিবাদ ধরে রাখতে চাইলে আপনাকে অন্যান্য কাজ ভালো করতে হবে। হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু মানুষকে ভালো রাখতে চেয়েছে, বিশেষ করে যেমন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে, সবার বেতন ডাবল করে দিয়েছে, টাইমলি বেতন দেয়, 1 তারিখের মধ্যে বই দিত বাচ্চাদের, রাস্তাঘাট ভালো করে দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভালো করে দিয়েছে, নানা নাগরিক সুযোগ সুবিধা ভালো করে দিয়েছে। শত দুর্নীতি বা এর মধ্যেও বিএনপি চাইতে তো কয়েক হাজার গুণ ভালো। আপনি যদি বিএনপির 1 থেকে 2006 সাথে হাসিনার 15 বছর তুলনা করেন, 1000 গুণ ভালো ছিল মানুষ, এটা সত্য কথা। বিএনপির সময় না খেয়ে মানুষ মারা যেত, আর হাসিনা আমলে করোনার সময় না খেয়ে মানুষ মারা যেত। যেভাবেই হোক না কেন, ব্যক্তিগত সহায়তা যেভাবেই হোক না কেন, মানুষ খেতে পারছে, মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। বিএনপির সময় মাতৃমৃত্যুর হার ছিল প্রচুর, চিকিৎসার অভাবে মারা যেত, ঔষধ পেত না, হাসপাতাল নেওয়ার আগে মারা যেত, রাস্তার যে অবস্থা ওই রাস্তায় বসে মারা যেত। কিন্তু যেভাবেই হোক আওয়ামী লীগ আমলে এটা কিন্তু ছিল না। মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, রোগ বালাইতে মৃত্যু, সবকিছু মানে সামগ্রিক জীবনযাত্রার উন্নতি হয়েছিল হাসিনার আমলে, বিভিন্ন ইন্ডেক্সে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছিল, এতে কোনো সন্দেহ এবং সংশয় নেই। কিন্তু এই কারণে হয়তো মানুষ ওই বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে বলেছে যে হাসিনা ভোট চুরি করে, ভিন্নমত দমন করে, করুক, ওভারঅল আমরা তো ভালো আছি। যে কারণে হোক মানুষ রাস্তায় নামেনি। নির্বাচনী উত্তাপ জমে উঠেছে। দুই দলের দুই প্রধান জনাব তারেক রহমান তার কৌশলে, তার বক্তব্যে বিএনপির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিক সাহেবও তার বক্তব্যে, তার কর্মকাণ্ডে জামাত ইসলামের দিকে, তিনি সহ তাদের যে জোট, 11 দলীয় জোট, সেই জোটের পক্ষে মানুষকে আহ্বান করছেন। এখন নির্বাচনে মাঝে মাঝে এমন কথা হয়, আমাদের বিএনপির একজন প্রথিতযশা নেত্রী, অগ্নি নেত্রী বলা হয়ে থাকে পাপি আপা, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যারা বাড়িতে বাড়িতে গিয়ে জামাতের যে মহিলা টিমরা আছে তারা যদি আপনার মানে কোনো কাট দেয় অথবা কোনো কিছু করে, সম্ভবত তাদেরকে যেন বাইধা রাখা হয়। আবার এই বক্তব্য বিএনপির আরেক নেতা দিছিল। তো এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভদ্র, শান্ত, বা আমরা ডাক্তার শফিক সাহেবকে যেভাবে সবসময় চিনি, থাকে না যে একদম শান্ত একটা ক্যারেক্টার, জনাব তারেক রহমানও কিন্তু আমরা শান্ত ক্যারেক্টার হিসেবে চিনি, কিন্তু হঠাৎ করে ডাক্তার শফিক সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন অনেকটা উত্তর কোরিয়ার কিম জং উনের মতন ঝুঁকে গেনে হিসালাই স্টাইলে। তবে এই বক্তব্যের পিছনে একটু কারণ আছে, সেটা হচ্ছে তার দলের যে সকল নারী কর্মীরা, তাদের সেফটির জন্য তিনি এক ডায়লগ দিয়ে বসছেন, পুরো মাঠটা গরম করে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে জামাতের কর্মীরা এক আল্লাহ ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। অর্থাৎ তীব্র ভাষায় বলছেন যে গিরাগারা নলিনালা ভাঙা ফেলা হবে, অর্থটা এরকম ভাগ খবর আছে, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। আপনি শব্দটার গভীরতা বোঝেন, তিনি আগুনের ফুলকি আনছেন, মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে যদি বেয়াদবি করা হয়। এখন কেন এই বক্তব্য? ব্যাকগ্রাউন্ড হচ্ছে গতকালকে বিকেল 5টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আপনার যে নির্বাচনী জনসভা, সেখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে 11 দলের পক্ষে যে সকল মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র ব্যবহার করছে। আমাদেরকে নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নাই। এরপর তিনি বলছেন 24-এর বিপ্লব ছিল আপনার বুলেটের বিরুদ্ধে বিপ্লব, আসছে 12ই ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে বিপ্লব। অর্থাৎ এই মুহূর্তে জামাত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায়, জামাতের এবং এনসিপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। মজার বিষয়, সম্ভবত ঢাকার কোন আসনে জানি একটা প্রোগ্রাম ছিল, সামনের চেয়ারে বসবে কারা, এটা নিয়ে জামাতে এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি হয়েছে। বিএনপির সাথে অনেক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন হয়তো এরকম হইতে পারে যে কোথাও কোনো জামাতের নারী কর্মীরা তারা নির্বাচনী ক্যাম্পেইনিং করছেন,
তো সেখানে হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, এটা রিপোর্ট জামাতের দলের কাছে আছে। সো কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু বলি নাই। জামাত্রে দূরে দূরে বাহিরে বাহিরে যতটা মনে হয় যে মানে মাছটা ভাইজা উল্টাইয়া খাইতে জানে না, জামাত কিন্তু এজ এ তাদের বি টিম আছে, যারা জামাতের খুব কাছাকাছি যান নাই, মিশন নাই, অনেকে কিন্তু বোঝেন না জামাতের একটা ক্যাডার গ্রুপ আছে, তবে এটা প্রকাশিত না। আমাদের এলাকায় অন্যান্য যে দলগুলো আছে আমরা, তাদের ক্যাডাররা বুকের চেন টেন খুললা, চশমা দিয়ে গলায় মোটা, হ্যাঁ বেটা হে সালাম ভাই, এরকম। জামাতের যে ক্যাডার, আসসালামু আলাইকুম, ভালো আছেন, দুপুরে খাবারটা খেয়েছেন, বুক মিলাবে। কিন্তু যখন ক্যাডারিং করতে যাবে ভাই, আরেক ক্যারেক্টার কিন্তু আছে, এটা জামাতের যারা লোক তারা কিন্তু ভালো করে জানেন, তাই না? কুমিল্লা যদি কোনো ঘটনা ঘটানো হবে, তাহলে কক্সবাজার থেকে জামাতের ক্যাডার গ্রুপ আসে, 10 মিনিটে 1 ঘন্টায় ঘটনা ঘটে, যার যার রাস্তায় সে হয়তো কোনো মসজিদের ইমাম অথবা কোনো অফিসের কেরানি, আপনি খুঁজেও পাবেন না। জামাতের রাজনীতি খুবই বিচক্ষণ, আওয়ামী লীগ টেরি পানে তলে তলে কেমনে খায়া ফেলছে। তো এই জায়গাটাতে জামাত আমিরের যে বক্তব্য আমি যাবৎকালীন নির্বাচন ক্যাম্পেইনিং এ বা গেল 18 মাস ওনার এরকম বক্তব্য শুনি নাই, কিম জং ইন স্টাইলে নাকি। যাই হোক, ভালো থাকুন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারোর সাথে কোনো সংঘর্ষে জড়াবেন না, সহিংসতায় জড়াবেন না। জনগণের কাছে যারে ভালো লাগে সে তারই ভোট দিবে। এক প্রার্থী যখন অপর প্রার্থীর নামে গিয়ে বিষাদাগার করেন, তখন যারা সচেতন মানুষ তারা আপনাকে অপছন্দ করে। একটা মানুষ ভালো না খারাপ এটা প্রত্যেকের নিজস্ব বিবেক আছে যাচাই করার জন্য। আপনি যখন গিয়ে বোঝানোর চেষ্টা করেন ওই মানুষটা খারাপ, এই মানুষটা হয়তো আপনার সামনে কিছু বলে না, মনে মনে আপনারই খারাপ বলে। আপনার কাজ হচ্ছে আপনার দল ক্ষমতা গেলে কি করবে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ওই মানুষটার জন্য এজ এ নাগরিক ওইটা বোঝান। এর বাহিরে কোনো কথাবার্তা বললে এটা আপনাদের জন্যই খারাপ হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।